নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে ক্লাস 8 কোষে দেখি 11 শতকরা অঙ্কগুলো করব। এসো বন্ধুরা, 8 দাগ থেকে অঙ্কগুলো করা শুরু করব। 8 দাগ কী বলেছে অঙ্কটা করে দেখি। সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, তারপর আছে 23.005% ও 1.36%। এইগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। আর মোট হচ্ছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। মানে এই যে 25 লিটারের মধ্যে এই 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 25 মোট তোমাদের বায়ু আছে 25 লিটার। এই 25 লিটারের মধ্যে অক্সিজেন কতটা আছে আর নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড কতটা আছে সেটা হিসাব করে আমাদের লিখতে বলছে। তা আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, মানে এই 25 লিটারের বায়ুর মধ্যে যে এত পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্ট মানে কি 100, তা 100কে যদি এখানে 100 মানে কি যে 100, যেরকম এখানে 25 লিটার আছে সেরকম এরকম এখানে 25% দেওয়া আছে, তাহলে 100 ধরো এখানে 25-এর বদলে 100 দেওয়া আছে। 100-র মধ্যে তোমার হচ্ছে নাইট্রোজেন আছে 23.04%, এরকম টাইপের। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখি। 8 দাগ লেখে আমাদের আগে মোট বায়ুর পরিমাণটা আমরা লিখি। মোট বায়ুর পরিমাণ কত? 25 লিটার। এবার নাইট্রোজেন পরিমাণ কতটা আছে? নাইট্রোজেনের পরিমাণ আছে তোমার কত আছে 25 লিটারের মধ্যে। 25 লিটার এর মধ্যে কতটা আছে? হচ্ছে 75.6%। এটা এর মধ্যে এটাকে আমরা ক্যালকুলেশন করি। এটা আর এই যে 25 লিখলাম, আর এর মানে গুণ, আর এখানে তোমার 75.6, আর পার্সেন্টেজ মানে 100 ভাগের মধ্যে এতটা, তাহলে 100 ভাগ নিচে। তোমরা পরীক্ষা খাতায় হয়তো তোমরা পেয়েছো, পরীক্ষা দিয়েছো, সেই খাতা তোমরা পেয়েছো যে 20-এর মধ্যে 15 পেয়েছো, বা 190-এর মধ্যে 80 পেয়েছো, এরকম সেরকম এটাও যে 100-100-র ভিতরে এতটা। এটা বন্ধুরা এই ক্যালকুলেশনটা কী করে হলো তোমাদের একটু রাফে একটু শর্টে দেখাচ্ছি। এই দেখো ঐকিক নিয়মে পড়ে দেখাচ্ছি। 100 এর মধ্যে নাইট্রোজেন আছে কত? 75.66। 100-র মধ্যে নাইট্রোজেন আছে 75.6%। তাহলে 1-এর মধ্যে কত আছে? তাহলে 100 থেকে 1 ছোট, তাহলে ভাগ হবে। তাহলে 75 উপরে নিচে 100, সেরকম। তাহলে 25 লিটারের মধ্যে কতটা আছে? 25, 1-এর থেকে 25 বড়, তাহলে গুণ হবে 75.6 গুণ 25 আর নিচে 100। এই যে 25, আর এইটাই আমরা এই ক্যালকুলেশন করে পেয়েছি। তোমরা যদি এইরকম শর্টে না করতে পারো, তখন তোমরা এই রাফে ঐকিক নিয়মটা করে দেখবে, তাহলে তোমাদের এটা সহজে এসে যাবে। এটা বন্ধুরা এটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে 25 দিয়ে আগে 25 আর 25 100 4 হয়, 25 4-এ 100 হয়, 4 হলো। আর এটা দশমিক তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অন হবে নিচে, আর একটা সংখ্যা একটা শূন্য। এটা 2 দিয়ে কাটবো, এটাও 2 দিয়ে কাটবো। 2 × 4, এটা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি কত হবে? 3 × 6, 1, 5, 7 × 14, 1,
6 8 2 16, তাহলে কত হলো 378, 378। আরেকবার যাবে, এটা আরেকবার যাবে, দেখুন 2তে আরেকবার যাবে, 2 একে 2, 1 8 2 16, 1 9 2 18, তাহলে আর হবে না। এবার যাচ্ছে ওইটা এই 189 আর নিচে আছে 10, এটাতে ভাগ করলে কত হচ্ছে 10কে 18 মধ্যে 10 একবারই যায় 8, 9 কেটে নিয়ে আসি 8 বার যাবে, আর 10কে 80, 9 আর হচ্ছে না, শূন্য দেবে, শূন্য দেওয়ার সঙ্গে সঙ্গে ভাগ ফলে দশমিক আসবে, আর তারপর 9 10কে 90, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 18.9। এটা হচ্ছে তোমাদের নাইট্রোজেনের পরিমাণ। একটা অ্যান্সার বেরোলো, কতটুকু এতটা আছে, মানে ওই 25 লিটার বায়ুর মধ্যে এতটা নাইট্রোজেন হচ্ছে, এই একটা অ্যান্সার বেরোলো। এবার এই একইভাবে আমরা অক্সিজেনেরটা বের করবো। প্রশ্নের পরপর কি দেওয়া আছে, প্রশ্ন পর দেওয়া আছে অক্সিজেন, তাহলে এবার আমরা অক্সিজেনটা বের করি। অক্সিজেনের পরিমাণ কত, 25 লিটার এর কত পার্সেন্ট, 23.04%। তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি ওই একই রকমভাবে, তাহলে এখানে 25 আর এখানে এর বলতে গুণ, আর এখানে 23 কত ভাগের মধ্যে, 100 ভাগের মধ্যে 23.04%। তাহলে এটাকে যে এটা কী করে হলো, এই একই রকমভাবে যে তোমাদের যে ঐকিক নিয়মটা করে দেখালাম, এই যে একইভাবে সেটা এরকমভাবে হবে, এটা এরকমভাবেই হবে। তা আমি তোমাদের এটা তো ঐকিক তোমাদের এটা করে দেখালাম, তো এটা দেখালাম না, এটা তোমরা একইভাবে রাফে করে নিও। 4 25 100, আর এখানে দশমিক তুলে দিয়ে অন, আর একটা দুটো শূন্য, দুটো সংখ্যা দুটো শূন্য হবে। তারপরে আমরা কাটাকাটি করি, এবার এটাকে 4 দিয়ে দিই, এটাকে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, আর হচ্ছে 3 থাকবে 0, 4 7 28, 2 4 6 24, তাহলে উপরে তোমার আর কিছু হচ্ছে না, তাহলে তোমাদের কি থাকবে, নিচে থাকবে 100, আর উপরে আছে 576, এটাকে আমরা ভাগ করব। এটাকে ভাগ করলে কত হবে, 5 দিয়ে যাচ্ছে, 5 10 50, 7 আর 6 কেটে নিয়ে আসি, 7 বার যাবে, 7 10 সরি এখানে তো 100 আছে, এটা ভাগটা ভুল হচ্ছে, এই ভাগটা ভুল হচ্ছে, এখানে ভাগটা পেশ করি, কত হবে, 5 বার যাবে, 576, আর যাচ্ছে না, শূন্য ধরবো, ভাগ করলে 0.7 বার যাবে, 700 আর 600, আর এখানে একটা শূন্য নেব, তাহলে হচ্ছে 600 মিলে গেছে। তাহলে আমাদের নাইট্রোজেন পরিমাণ কতটা আছে, নাইট্রোজেন পরিমাণ হচ্ছে 5.76, এই একটা অ্যান্সার। এটা অক্সিজেনের, তাহলে 25 লিটার বায়ুর মধ্যে তোমাদের অক্সিজেন আছে এতটা। এবার আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, 25 লিটার এর 1.36%। এটাকে আমরা ক্যালকুলেশন করি, 25 এর গুণ, আর এখানে 100 ভাগের মধ্যে এত ভাগ, এখানে দশমিক তুলে দিই, অন হবে একটা দুটো সংখ্যা দুটো শূন্য, তাহলে 4 25 100, আর এবার কী দিয়ে যাচ্ছে 4 25 100,
আর 4 দিয়ে 3 4 12, 1 8 2 4 4 16 34। আর কি দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে 50 দুগুণে 100, 2 দিয়ে 2 1 2 1 7 দুগুণে 40, 17 দুগুণে 34। আর যাচ্ছে না, তাহলে উপরে কত থাকলো 17, নিচে 50। তাহলে এটাতে ভাগ করব, কত হবে, যাচ্ছে না বলে 0, আর 0 ধরবো, ভাগ দশমিক। এবার কত যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 3 0 3 পাচ্ছে 15, 2 2 আর 2 হচ্ছে, আর 0 ধরবো, তাহলে কত 4 বাদ যাবে। তাহলে আমাদের এখানে কত অ্যান্সার হলো 0.34। এটা হচ্ছে তোমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাহলে এই একটা অ্যান্সার। তাহলে আমাদের 3টে অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে এবার আমরা উত্তরটা লিখে দিই। উত্তর 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের ও অক্সিজেনের এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, অক্সাইডের গ্যাসের পরিমাণ, গ্যাসের পরিমাণ কত আছে, কত কত পেয়েছি বন্ধুরা, এখানে পেয়েছি হচ্ছে পরিমাণ যথাক্রমে কত কত 8 দশমিক এত, তারপরটা হচ্ছে, তারপর আছে 5.76, তারপরটা কত হচ্ছে 0.34। এই আমাদের একটা 8 দাগ কমপ্লিট হলো। এবার দেখি বন্ধুরা 9 দাগ বলেছে, তৃষ্ণা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে ব্র্যাকেট, পর্যায়ক্রমে মানে কি পর পর, কেউ যদি বুঝতে না পারে তাই জন্য ব্র্যাকেটে দিয়ে পরপর লিখে দিয়েছে। 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষ্ণা মিলন দাদাকে কত টাকা দিল, হিসাব করে লিখি। ধরো তুমি একটা বই কিনতে গেলে দোকানদারের কাছ থেকে, দোকানদার তোমাকে ফার্স্টে বলে কি না 200 টাকা দাম, তো তুমি 10 টাকা কম দাও, মানে 10 টাকা বলতে কি 100 টাকায় 10 টাকা, তাহলে 200 টাকায় কত, 100 টাকায় 10 টাকা, তাহলে আর 100 টাকায় আর 10 টাকা, তাহলে 200 টাকায় কত হয় 20 টাকা, 20 টাকা ছাড়। তাই বলে কি তুমি 10% করে ছাড় দাও, 10% করে ছাড় দিলে পরে তাহলে 200 টাকায় কত হয়, তাহলে 200 টাকায় 20 টাকা ছাড় হয়, তাহলে 200 টাকা, তাহলে বইটার দাম কত হলো 180 টাকা। বইটার দাম 200 টাকা লেখা আছে, সেখানে 20 টাকা ছাড় দিলে 20 টাকা বাদ যাবে, তাহলে তোমার হচ্ছে 180 টাকা দাম হলো। তারপরে বলছি না, দোকানদার বলছে কি না না তোমার 180 টাকা দেওয়ার দরকার নাই, তুমি আরও 5% ছাড় দাও, তাহলে ওই যে 180 টাকা ছিল, ওই 180 টাকার থেকে আবার 5% ছাড়, 100 টাকায় 5% ছাড় হবে। তাহলে ওই দুটো সার পরপর দিল, দুটো সার পরপর দেওয়ার পরে যে টাকা তোমার তৃষ্ণা, ওই যে টাকা থাকে সেই টাকাটাই তৃষ্ণা দোকানদারকে দিল। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখাই। তাহলে বইটির দাম কত আগে লিখে, বইটির দাম 200 টাকা। মিলন দাদা তৃষাকে 200 টাকার উপর যথাক্রমে কত কত ছাড় দিয়েছে, 10%, তারপর দিয়েছে 10% ও 5% ছাড় দিলেন।
তাহলে এবার প্রথম ধাপে কত ছাড় দিয়েছিলেন সেটাকে লিখে নিই, এটাতে ছাড় দিলেন। এবার ধাপে ধাপে করি। প্রথম ধাপে ছাড় দেওয়া হয়েছে, প্রথম ধাপে ছাড় দেওয়া হয়েছে কত, 200 টাকার 10%, 200 টাকার 10%। তাহলে 200 টাকা 10% এবার ভাঙায়, তাহলে 200 আর টাকার এর বলতে গুণ, আর এখানে 100 ভাগের মধ্যে 10 ভাগ, তাহলে 110 ভাগ। তাহলে এটা তোমরা বন্ধুরা কী করে পেলাম, আবার ওতে তোমাদের ঐকিক নিয়ম করে দেখায়। দেখো 100 টাকায় ছাড় দেয় 10 টাকা, তাহলে 1 টাকায় ছাড় দেয় 100 থেকে 1 ছোটো, তাই জন্য ভাগ হবে 10 উপরে নিচে 100। তাহলে 200 টাকায় কত ছাড় দেবে, 200 টাকায় ছাড় হবে, এর থেকে 200 বড় তাই গুণ। এই দেখো এই যে ক্যালকুলেশন করে এটা পেয়েছি, সেটাই এইটা। এসব বন্ধুরা কাটাকাটি করি, 2 শূন্য কেটে দিলাম, আর উপরে কী করে থাকলো, উপরে আছে 2 আর 10, তাহলে কত, 20, 10 2 20। তাহলে 200 টাকায় 20 টাকা ছাড় দেয়, এত টাকা। তাহলে 200 টাকার উপর 20 টাকা ছাড় দেওয়ার পরে বইয়ের মূল্য হয়, বইয়ের দাম হয়, তোমরা কথায় লিখে নেবে 200 টাকার উপর 20 টাকা ছাড় দেওয়ার পর বইটির দাম হয় কত হয়, তাহলে 200 টাকা 20 টাকা ছাড় দিচ্ছে, তাহলে কত দাম হয়, তাহলে 200 টাকা তো 20 টাকা বাদ যাবে, তাহলে কত হয়েছে 100 210 হবে 8 হলে তোমার 1 আছে কত হলে 2 হবে 1 হলে 180 টাকা, 180 টাকা দাম হলো। তারপরে আবার বলো কি, মিলন দাদা বললো কি, না তোমার 100 টাকা 180 টাকা দেওয়া লাগবে না, তুমি আরও 5% ছাড় দাও, তাহলে এই টাকার উপরে 5% ছাড় দিতে বলছে। তাহলে দ্বিতীয় ধাপে এবার লেখো, দ্বিতীয় ধাপে ছাড় দেওয়া হয়েছে 180 টাকার 5%। এবার এটাকে ক্যালকুলেশন করবো, এই যে এটা যেরকমভাবে করেছি একইভাবে এটা, তোমার যদি এইভাবে না শর্টে করতে পারো, তখন এই রাফে করে নেবে, এইভাবে রাফে করে নেবে। 5% মানে কি, 100 ভাগের মধ্যে 5, 180 টাকার মানে এর, আর 100 ভাগের মধ্যে 5 ভাগ, 0 2 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 2 দিয়ে 5 দুগুণে 10, এই 5 কত হবে 9, উপর 9 আছে, তাই 9 টাকা। তাহলে এই 100, এবার আমরা লিখি আবার এই যে এই লাইনের মতো, যে এই লাইনটা যেরকমভাবে লিখেছে এই লাইনটা সে একইভাবে লিখবো। এই যে 180 টাকায়, 180 টাকার উপর 9 টাকা ছাড় দেওয়ার পর বইটির দাম বা মূল্য হয় কত টাকা, এই যে 180 টাকা, 180 থেকে 9 বাদ দেবো, 9 হচ্ছে কত হলে 10 হবে, 1 হলে তোমার 1 আছে কত হলে 7, 8 হবে, 7 হলে তোমার 1, না স্যার 9 আছে কত হলে 10, 10 হবে, 1 হলে তোমার 1 আছে কত হলে 8 হবে, 8 7 হলে এই 171 টাকা বইটি, 171 টাকা বইটির দাম, এত টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই টাকাটা, এই 171 টাকায় মিলন দাদাকে তৃষা দিয়েছিল। তাহলে আমাদের 9 দাগ কমপ্লিট হলো। এসব বন্ধুরা 10 দাগের অঙ্কটা দেখি। 10 দাগ
দাদা কি বলেছে বন্ধুরা, অঙ্কটা করে দেখি। একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখায়। এই একটা বর্গক্ষেত্র বলছে, এর প্রতিটা বাহু বর্গক্ষেত্র আমরা জানি প্রতিটা বাহুর সমান, বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর সমান, এই বাহু সমান এই বাহু এই বাহু সমান, মানে প্রতিটা বাহুর সমান। তাহলে বলছে এই যে এইখান থেকে যদি 10% বাড়ালো, প্রতিটা 10%, এখান থেকে বাড়ালো 10%, এটা 10%, এখান থেকে বাড়ালো, এই বাড়ালো, আবার এখান থেকে এই বাড়ালো, তার মানে এরকম বড় হবে বর্গক্ষেত্র। এরকম প্রতিটা বাহু যদি 10% করে বাড়িয়ে দেয়, এটাও বাড়িয়ে দিল, এরকম করে বাড়াচ্ছে, প্রতিটা বাহু বাড়িয়ে দিচ্ছে। ধরো এই এটা এখান থেকে এত বাড়ালো, এটা এখান থেকে এতটা বাড়ালো, এবার এটা এখান থেকে এতটা বাড়ালো, এবার এটা ওই যে এখান থেকে এতটা বাড়ালো, ওই যে 10% করে বাড়ালো, তাহলে বর্গক্ষেত্রটা বড় হয়ে গেল। তাহলে আমরা এবার লিখে নিই কথায়। এবার এই আমাকে 10% বাড়ালো, কিন্তু বর্গক্ষেত্র কতটা আছে বন্ধুরা সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু একটা সূত্র দিয়ে দিয়েছে 10% বাড়ালো। 10% মানে কি, 100 ছিল, নিচে বাহুর দৈর্ঘ্য 100 ছিল, এই বাহুর দৈর্ঘ্য 100 ছিল, তো ওই 10% মানে কি 100, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 100 ছিল, 100 থেকে 10 ভাগ বাড়ালো, এই 10 ভাগ বাড়ালো, এরকম টাইপ এই সূত্রটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমাদের তাহলে কী দাম ছিল, সরি এটা কি, বাহুর দৈর্ঘ্য, আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল, নিচে 100 ছিল, তাই জন্যই প্রশ্ন বলেছে 10% বাড়ালো। তাহলে আমরা এটা ধরে নিই, ধরি পূর্বে, পূর্বে মানে আগে 100, সরি এটা না, এটা ভুল হচ্ছে, এটা না, ধরি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। বইতে কিছু লেখা নেই, মিটার কিছু লেখা নেই, তাই আমাদের কিছু কি লেখা না থেকে একক ধরে নিতে হয়, একক, বাহুর দৈর্ঘ্য একক। তাহলে বাহুর তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করা হলো সেই লাইনটা লিখে নিই। বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা হলো। তাহলে বর্গক্ষেত্র, তাহলে আমরা এই যে আগের ক্ষেত্রফল কত ছিল সেই ক্ষেত্রফলটা হিসাব করে নিই। আমাদের প্রশ্নে দেখো বন্ধুরা, প্রশ্ন দেখো, প্রথম লাস্টের দিকে লেখা আছে যে ক্ষেত্রফল শতকরা কত হিসাব করে লিখতে বলেছে। তাহলে ক্ষেত্রফল বলেছে, তার নিচে আমাদের এই ক্ষেত্রফল বের করতে হবে, আগের ক্ষেত্রফল এবং বৃদ্ধির ক্ষেত্রফল, তো দুটো ক্ষেত্রফল আগে বের করে নিই। বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 100 একক হলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, এত বর্গ একক। বাহু স্কয়ার মানে কি, বাহু 100, বাহু দৈর্ঘ্য কত 100, তাহলে 100 স্কয়ার, তাহলে 100 100 গুণ করলে কত হয়, 100 × 100 গুণ করলে 0 0 0 গুণ 0 0 0 গুণ 0 0 1 1 2 3 4 1, একক দশক শতক হাজার, 10,000, 10,000, 10,000 বর্গ একক। এর আছে বর্গক্ষেত্রে 10,000, বর্গক্ষেত্রের আছে বাহুর দৈর্ঘ্য 100 হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 10,000। এবার এবার নতুন বর্গক্ষেত্র কত হবে, বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা
হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। বাহুর দৈর্ঘ্য কত হবে? 10% যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আগে ছিল নিশ্চয়ই 100, তার সঙ্গে 10 যোগ হবে, 10% বৃদ্ধি করবে, যোগ হলে 110 হবে, 110 একক, 110 একক। তাহলে 10 করেছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10, যে এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য, যে এখান থেকে 100 ছিল, এখান থেকে 10 বাড়ালো, আবার এখান থেকে এখানে 100 ছিল, এখান থেকে 10 বাড়ালো, তাহলে প্রতিটা বাহু 10, তাহলে 10 হবে, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 110, নতুন বাহুর দৈর্ঘ্য মানে বৃদ্ধি হলে এই 110 একক হবে। তাহলে ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বৃদ্ধির ক্ষেত্রফল লিখবে, বৃদ্ধি ক্ষেত্রফল, তাহলে সুবিধা হয়। ক্ষেত্রফল বাহু স্কয়ার তো বর্গ একক। তাহলে বাহু কত? বৃদ্ধি বাহু যে 110 স্কয়ার, তাহলে 110 ইন্টু 110 কত হয়? 110 ইন্টু 110, 0 0 0 আর 0 1 1, 0 1 1, 0 0 1 2 1, 12,100 বর্গ একক, 12,100 বর্গ একক। তাহলে আমাদের এবারে কতটা বৃদ্ধি হলো? মানে আগে ছিল 10 বর্গ একক, সরি 10,000 বর্গ একক, আর এখন হয়েছে, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? তোমার 12,100 বর্গ একক। তাহলে কতটা বৃদ্ধি পেলো? তাহলে আমরা এটা আগেরটার থেকে না পরেরটার থেকে আগেরটা বাদ দেবো, তাহলে কতটা বৃদ্ধি পেলে সেটা বেরিয়ে যাবে। ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে এখন কত হয়েছে? 12,100, আর 12,100, আর আগে ছিল 10,000 এত বর্গ একক। কত হবে? 0 100 বসলে 2 0 0 2,100 বর্গ একক এটা বৃদ্ধি পেয়েছে। এটা এবার আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলছে। দেখো বন্ধুরা, বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, শতকরা আনতে হবে, মানে শতকরা কত বৃদ্ধি পেলো, মানে শতকরা মানে কি 100 আনতে হবে। এই শতকরা লিখে দিচ্ছে, 100তে কত বৃদ্ধি পায়, ত্রৈরাশিক পদ্ধতি করতে বলেছে। ত্রৈরাশিক পদ্ধতি মানে ঐকিক নিয়মে করতে বলেছে। তাহলে আমরা এখানে করে নিই ঐকিক নিয়মে। তোমরা আগে কোনোদিন করেছো বন্ধুরা, এই পাশে যেটা বের করবো সেটাই বেশি থাকবে, আর যেটা আছে সেটাই বেশি থাকবে বা পাশে। এখানে লিখি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে 10,000 বর্গ এককে কত হয়েছে? 10,000 বর্গ একে কতটা বৃদ্ধি পেয়েছে? 10,000 আগে ছিল 10,000 বর্গ একে কতটা বৃদ্ধি পেল? 2,100 এত বর্গ একক। তাহলে 10,000 আগে ছিল, আর এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? কতটা বৃদ্ধি হয়েছে? 2,100 বৃদ্ধি পেয়েছে, এই যে এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার বলছে শতকরা মানে 100, তাহলে 100 বর্গ এককে কতটা হবে? নিশ্চয়ই এটা কত হবে সেটা দশমিক, তাহলে এটার ওই যে জিজ্ঞাসাবাদক চিহ্ন, কত হবে জিজ্ঞাসাবাদক চিহ্ন। এবার বন্ধুরা অঙ্কটা ক্যালকুলেশন করি। 10,000 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2,000। বন্ধুরা এই লাইনটা এক লাইনে লেখার চেষ্টা করবে, আমার এখানে ধরছে না, আমি নিচে লাইনে লিখছি, তোমরা সবসময় এক লাইনে লেখার চেষ্টা করবে। এত বর্গ একক,
তাহলে এক ওইখানে যখনই করবে তখন কিন্তু এক অবশ্যই দিতে হবে, ওইখানে দিয়ে তোমাদের নিয়মের মধ্যে পড়ে। 1 বর্গ একক ক্ষেত্রফলে বৃদ্ধি পায়, 10 থেকে 1 ছোট, তাই জন্যই ভাগ হবে, এটা আলাদা। এই আর এই 10,000 নিচ্ছে বর্গ একক। তাহলে 100তে কত হবে? এই যে 100তে কত, 100 বর্গ এককের ক্ষেত্রফল কত হবে? তাহলে 1 থেকে 100 বড়, তাই জন্য গুণ হবে, গুণ 100, নিচে 10,000। এবার কাটাকাটি করে আমরা এই শূন্য এই দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে, তো নিচে কিছু নাই নেই আর, তো শুধু বলতে উপরে অন না সরি 2 অন আছে, এই উপরে আছে 2 অন। তাহলে এত বর্গ একক। তাহলে আমাদের এই একটা 21 বর্গ একক, তাহলে তোমাদের শতকরাই এনে দিলাম, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এসব বন্ধুরা পরের অঙ্কটা দেখি। 11টা, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 5% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে দেখি। কিন্তু আমার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু তোমাদের বিদ্যুৎ বিলের পরিমাণ দেওয়া নেই, মানে বিদ্যুৎ বিলের পরিমাণ দেওয়া নেই, শুধু বলেছে কাকিমা 54 টাকা ছাড় পেয়েছেন, মানে উনি যে কত টাকা ওনার মোট বিল ছিল সেটা কিন্তু দেওয়া নেই, উনি কিন্তু এইটা প্রশ্ন বলেছে যে 54 টাকা ছাড় পেয়েছে। আর এখানে তোমাদের একটা সূত্র পয়েন্ট দিয়ে দিয়েছে যে 100 টাকায় 15 টাকা ছাড় পায়। তা এসে বন্ধুরা আমরা এটা অঙ্কটা খুবই সোজা, অঙ্কটা করে দেখি। ফার্স্টে লিখি কাকিমা কত টাকা ছাড় পেলেন, কাকিমা ছাড় পেলেন কত, কাকিমা ছাড় পেলেন 15%, 15% ছাড় পেলেন, অর্থাৎ 15 টাকা ছাড় পায়, 15 টাকা ছাড় পায়। কখন ছাড় পায়? যখন বিদ্যুৎ বিলের পরিমাণ 100 হয় তখনই ছাড় পায়। তাহলে যে পার্সেন্টেজ, তাই জন্য 100 হবে, যে 100 টাকায় 15 টাকা ছাড় পায়। তাহলে এখানে আমরা লিখেছি 15 টাকা ছাড় পায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ 100 হয়। বিদ্যুৎ বিলের পরিমাণ 100 টাকা হয়, 100 টাকা হয়। অতএব 1 টাকায় কত টাকা ছাড় পায়, 1 টাকা কখন ছাড় পায়, যখন বিদ্যুৎ কখন ছাড় পাবে, 1 টাকা এর থেকে ছোট, এদিন বিয়োগ হবে, সরি ভাগ হবে, এটা হলো। এবার বলেছে কাকিমা 54 টাকা টোটাল ছাড় পেয়েছিল, 54 টাকায় ছাড় পায় যখন, 54 টাকা যখন ছাড় পায় তখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, যখন বিদ্যুৎ বিলের পরিমাণ 1 থেকে 54 বড়, তাই জন্য গুণ হবে, গুণ এটা 15। এবার বন্ধুরা এটাকে আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 5 দিয়ে করি, এটা 5 দিয়ে করলে 3 5 15, আর এটা 5 দিয়ে করি, 5 5 2 3 8 24 18, আবার হচ্ছে 3 6 18 যাবে, 3 6 18, উপরে কত পড়ে থাকলো, উপরে হচ্ছে 100 আর 6, 15 3 5 15 18, 3 6 18, অঙ্কটা ভুল হচ্ছে বন্ধুরা, এখানে কাটাকাটি ভুল হয়েছে, 5 দিয়ে করি না, এখানে 3 দিয়ে করি, এটা পরিষ্কার করে করছি বন্ধুরা, একটু পরিষ্কার করে দেখো তোমরা, এটা ভুল হয়েছে, কাটাকাটি পরিষ্কার করে করছি দেখো, 54 নিচে 15,
তাহলে 5 15 দিকে যাবে, 15 যাবে, 15 4 5 45 8, এটা 3 দিয়ে হচ্ছে 5 দিয়ে করি, এটাকে 5 দিয়ে করি, এটাকে 5 দিয়ে করলে 3 3 5 15, আর আর এটাকে 5 দিয়ে করি, 5 দিয়ে 10 20, এটা 3 দিয়ে করি, 3 অক্ষে 3 2 3 24। হ্যাঁ, এবারে হয়েছে বন্ধুরা। তোমার এইখানে আমরা কাটাকাটি হয়ে গেছে, তোমরা এই অংশটা এই কাটাকাটির স্থানে বসিয়ে দিবে, এখানে এইটুখানি করবে, এইটুখানি না করে এই অংশটা এখানে বসাবে। হচ্ছে কত, উপরে 20 আর 18, এটাকে আমরা গুণ করি, 0 আর 2 16, আর 0 2 1 2 0 6 আর 3 360, 360 টাকা বিলের পরিমাণ ছিল, 360 টাকা বিলের পরিমাণ ছিল। তাহলে এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা, তোমরা এইভাবে শর্টে তোমরা অ্যান্সার লিখবে না, তোমরা পূর্ণবাক্যে উত্তর লিখে পূর্ণবাক্যে উত্তরটা লিখবে, তাহলে তোমাদের অঙ্কে নাম্বার কাটবে না। আমি সময় শর্ট জন্য তোমাদের শর্টের অঙ্কটা অ্যান্সার লিখে দিচ্ছি। এসো বন্ধুরা 12 দাগ দেখি। 12 দাগ কি বলেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। বন্ধুরা, এখানে বলেছে যে 20% বেড়ে গেছে, তাহলে নিচে কত ছিল, আগে ছিল চিনির মূল্য কত ছিল, নিচেও 100 ছিল, 100 ছিল, তো এই পার্সেন্টেজ লেখা যেহেতু, তাহলে নিচে 100 ছিল, তাহলে 100 থেকে 20% বেড়ে গেছে, তার মানে কি 100 উপরন্ত আরও 20, তাহলে 100 প্লাস 20, তাহলে 120 টাকা হয়েছে চিনির দাম। তা বলেছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত মানে কি, আগে যা চিনি ব্যবহার করতো সেই চিনি ব্যবহার করবে, বাড়তি টাকা উনি আর দেবে না, যে যারা চিনি ব্যবহার করে তারা বাড়তি টাকা দেবে না, কিন্তু চিনি কম করে ব্যবহার করবে, সেটা তাই বলছে। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখি। এখানে আমরা ধরে নিই, পূর্বে 100 টাকার, 100 একক, 100 একক মানে কি, ধরো 1 কিলোগ্রাম 2 কিলোগ্রাম, তো এখানে তো কিছু লেখা নেই, তাই জন্য আমরা 100 একক ধরে নিচ্ছি চিনির ব্যবহার করা হতো। কত পার্সেন্ট বেড়ে গেছে, 20% দাম বেড়ে যাওয়ায় এখন চিনির দাম হয়েছে কত, 100 প্লাস 20, 120 টাকা, 120 টাকা চিনির দাম হয়েছে, তাহলে 120 টাকায় কত, এই 100 একক চিনি পাওয়া যাবে, লিখে নিই সেটা আমরা, 120 টাকায় 100 একক চিনি পাওয়া যাবে। দেখো বন্ধুরা, এই যে 100 একক, এই 100 একক লোকের চিনি 100 টাকায় কিনতো, 100 টাকায় কিনে 100 একক চিনি ব্যবহার করতো, এখন বলছে কি যে আমরা এই 120 টাকা দাম দিতে পারবো না, কিন্তু আমরা চিনি কমিয়ে দেবো, ওই 100 টাকার মধ্যেই আমরা চিনি কিনবো, এই যে 100 টাকার মধ্যেই চিনি, এত টাকা চিনি কিনতো, কিন্তু উনি বলেছে কি আমার কাছে অত টাকা নেই, আমার কাছে 100 টাকাই আছে, 100 টাকা যা চিনি হয় তাই নেবো, ওই পড়াশোনার কথাটাই বলে দিচ্ছে যে অপরিবর্তিত রেখে, মানে চিনির দাম অপরিবর্তিত রেখে, তাই তাহলে 120 টাকা চিনির দাম এত টাকা পাওয়া যায়। তাহলে আমরা এবার লিখতে পারি যে 100 টাকায় এই যে 120 টাকার চিনি পাওয়া যাবে এতটা, তাহলে 100 টাকা কতটা চিনি পাওয়া যাবে সেটা হিসাব করলে আমাদের বেরিয়ে যাবে, 120 টাকায় চিনি পাওয়া
যাবে 100 একক। তাহলে 1 টাকায় কত চিনি পাওয়া যাবে? এর থেকে এক ছোট, তাই জন্য ভাগ হবে। এবার বলেছে শতকরা বলেছে, প্রশ্নে দেখো বন্ধুরা শতকরা বলেছে, শতকরা বলতে 100 আনতে হবে। তাহলে 100 টাকায় চিনি কতটা পাওয়া যাবে? এর থেকে এটা বড়, তাই গুণ হবে 120। এবার আমরা কাটাকাটি করি, এই যাবে। আর এবার আমরা 2 দিয়ে করি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে 50 দুগুণে 100। আর কি বন্ধু যাচ্ছে না? আর যাচ্ছে না। তাহলে উপরে কত রয়েছে? উপরে 50 আর 5, আর নিচে 3। তারপর কত হচ্ছে? 0, 5 5 25, 5 0, 5 5 25, আর এখানে 3। এর ভাগ করি এটাকে আমরা। না, এটা ভাগ করা দরকার নেই। এইভাবে আমরা রেখে দিই অঙ্কটা। এবার রেখে দিই, পরে আমরা কাটাকাটি করে নেব। তাহলে এতটা চিনি, এত এত একক চিনি পাওয়া যাবে। 250/3, এত একক চিনি পাওয়া যাবে 100 টাকায়। শতকরা। এবার এই যে চিনির দাম 100 টাকায় এত টাকা চিনি পাওয়া যাবে। এবার বলেছে অপরিবর্তিত রেখে চিনির দাম কমাতে হবে। না, দাম না, চিনি ব্যবহার কমাতে হবে। সরি, যে এইখানে যে 100 টাকা এতটা চিনি পাওয়া যাবে, 100 টাকা চিনি এতটা পাওয়া যাবে, তাহলে 120 টাকা চিনি এতটা পাওয়া যাবে। আর এই 100 টাকা এতটা চিনি পাওয়া যাবে, এই 100 টাকা চিনি এখন এতটা পাওয়া যাবে। এবার বলেছে চিনি ইসের দাম, চিনি খরচ, মানে খরচ মানে কি? এই টাকা, এই এই 100 টাকাটাই উনি 100 টাকার মধ্যে চিনি কিনবে। এই 100 টাকার মধ্যে চিনি কিনবে, যা পাবে তাই হবে চিনি। তাহলে আমরা এটা প্রশ্ন যে থিওরিটাকে লিখি নিই। খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কমাতে হবে। চিনির ব্যবহার কমাতে হবে। অপরিবর্তিত মানে কি? উনি যে 100 টাকায় কিনতো অনেকটা চিনি পেতো, কিন্তু এখন তো ইসের দাম বেড়ে গেছে, কিন্তু 100 টাকা অতটা চিনি উনি এখন পাবে না। তো নিশ্চয়ই আমার দাম ঠিক রাখতে হবে, কিন্তু ব্যবহারটা চিনির ব্যবহার কম করতে হবে। তাহলে ওই 100 টাকার মধ্যে আমার চিনিটা হয়ে যাবে। তো কতটা ব্যবহার কমাতে হবে সেটা লিখতে হবে। লিখি, পূর্বের চিনির পরিমাণ, মাইনাস বর্তমান প্রাপ্ত চিনির পরিমাণ। তো পূর্বে কত ছিল? পূর্বে ছিল 100, চিনির পরিমাণ 100 একক ছিল, আর এখন চিনি কত হয়েছে? 250, 3, এত একক হয়েছে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। পরের যে যাচ্ছে, কত ছিল আগে অঙ্কটা বসাই নিই, 250, 3। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, এটাকে লসাগু করি। 3 100 সঙ্গে 3 গুণ, আর মাইনাস 250, তাহলে 300 মাইনাস 250, নিচে 3। এবার 0, 5 হলে হাতে আমার 1 2 50/3 একক। এবার এটাকে আমরা ভাগ করব। 3 অক্ষে 3, 2 0, 3 6 18, 2। আর হচ্ছে না বন্ধুরা, তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসি। 16 পূর্ণ 2 3 একক। মানে এতটা ওদের চিনির পরিমাণ কমাতে হবে।
তাহলে আমাদের আমাদের পার্সেন্টেজ চেয়েছে, তো আমরা তো আগে পার্সেন্টেজ 100 করে নিয়েছি, তাহলে আমাদের এখন আর করতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখে দিই। উত্তর চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ 16.23%। এখানে তোমরা পার্সেন্ট অবশ্যই লিখবে, কেন বন্ধুরা তোমাদের প্রশ্ন লেখা দেখো শতকরা লেখা আছে, যদি তোমরা পার্সেন্টেজ না দাও তাহলে তবে এখানে তোমরা শতকরা লিখবে। এই যে 16.23, তো এর আগে যে এখানটায় এই যে ব্যবহারের পরিমাণ শতকরা 16.23 একক লিখবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর তোমরা যদি শতকরা না লিখতে যাও তাহলে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। তোমরা যদি এই শতকরা বা পার্সেন্টেজ না রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কাটবে, অঙ্ক নাম্বার কেটে যাবে। হয় শতকরা লিখবে, নয় পার্সেন্টেজ লিখবে, যে কোনো একটা তোমাদের লিখতেই হবে। কম করতে হবে। তাহলে আমাদের এটা এখন হলো 12 দাগ কমপ্লিট হলো। এবার বন্ধুরা 13 দাগ দেখি। 13 দাগ কি বলেছে? জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। বন্ধুরা যখন তুমি ধরো দেখো এখানে তোমার একটা কৌটো আছে, এই কৌটোর মধ্যে তুমি জল এতটা রাখলে, এই এতটা জল রাখলে, এই জলটা তোমার এই জলটা তোমার জমে 10% বৃদ্ধি পেয়েছে, মানে এই জলটা তোমার ধরো জল এই পর্যন্ত জল আছে, তাহলে জল তোমার 10% বৃদ্ধি পেয়েছে, জমে গেল, তো এই জমে তোমার জলটা এতটা বৃদ্ধি পেলো, উপরে উঠে এতটা বৃদ্ধি পেয়ে গেল, জল জমে বরফ হয়ে যখন বৃদ্ধি পেয়ে এতটা বড় হয়ে গেল। এই দেখো তোমাদের বরফ কি করে দেখাচ্ছি। ধরো তোমাদের জলটা এই পর্যন্ত আছে, এই জলটা তোমাদের বরফ হয়ে জল যখন বরফ হয়ে যাচ্ছে তখন এতটা বেড়ে গেল, এতটা তোমাদের বরফ হয়ে গেল, জল ছিল এই পর্যন্ত কিন্তু জলটা বরফে এতটা হয়ে গেল, তাহলে তোমাদের আয়তনটা বেড়ে গেল। তারপর বলেছে বৃদ্ধি বলে এই বরফগুলোর জল আয়তন শতকরা কতটা হ্রাস পাবে হিসাব করে লিখি। হ্রাস মানে কতটা কমে যাবে, যখন এই বরফ আবার গলে আবার যখন জল হবে তখন এই মানে কতটা হ্রাস পাবে, মানে কতটা কমে গেল, বরফটা কতটা আয়তন কতটা কমে গেল সেটা বলছে। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখায়। এই লিখি জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়। অতএব জলের আয়তন 100 ঘন একক। বন্ধুরা এখানে ঘন একক লিখবে, যখন জল বা অন্য কিছু তরল কিছু লিখবে তখন কিন্তু এরকম ঘন একক লিখবে 100। তাহলে যে তোমাদের পার্সেন্টেজ, তাই জন্য আমি 100 লিখলাম, যে 100 ভাগের মধ্যে 10 ভাগ বৃদ্ধি পেয়েছে, এত ঘন একক হলে বরফের আয়তন হবে। এই যে 100 আগে যে জলের পরিমাণ 100 ছিল নিশ্চয়ই, তারপর 10% বৃদ্ধি পেয়েছে, যে জলের আয়তন কত হলো, জলের আয়তনটাকে হিসেব করে লিখি। জলের আয়তনটা তাহলে কত হলো 100, বরফের আয়তন হবে এটা, জলের আয়তন 100 ঘন একক হলে বরফের আয়তন কত হবে,
এটা জল ছিল, তারপরে হচ্ছে বরফ। তা বরফ যখন হয় তা নিশ্চয়ই 10% বেড়ে যায়। তো বেড়ে গেলে কত হবে বরফ? আগে জল ছিল 100, আর বরফ হলে যদি বরফ হয় 10%, নিচে 10 যোগ হবে, তাহলে 110 ঘন একক। এটা হচ্ছে বরফের আয়তন। জল জমে বরফ হয়েছে এত ঘন, এত আয়তন। এবার আমরা লিখি এটা 100 ঘন এককে জলের আয়তন। 110 ঘন এককের জলের আয়তন, মানে এই যে এত ঘন একক মানে কি বরফ, এই বরফটা গলে জল হবে। যখনই জলটা হবে নিশ্চয়ই জলটা কমে যাবে। তো প্রশ্ন হিসাবে সেটাই বলছে, জলটা কমে যাবে। তাই জলের আয়তন হ্রাস মানে কম। কতটা হ্রাস হবে? 10 ঘন একক। 10 কেন লিখেছি বন্ধুরা? দেখো, বৃদ্ধি পার্সেন্ট 10 বৃদ্ধি পাচ্ছে, তা নিশ্চয়ই যখনই বরফ হয় তখন 10% বৃদ্ধি পাচ্ছে, আর যখনই জল হবে নিশ্চয়ই ওই 10টা কমে যাবে। সেই বিষয়ে 10 লিখেছি। 1 ঘন জলের আয়তন কত হবে? এটা থেকে এটা ছোট, তাই জন্য ভাগ হয়েছে। তাহলে এবার বলছে, তাই আমাদের বলেছে শতকরা। দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, জল জমে, তাহলে শতকরা কত আসছে? শতকরা আনতে গেলে আমাদের 100 আনতে হবে। তাহলে যেমন 100 আনবো এবার। 100, এর থেকে এটা বড় গুণ, এই শূন্যকে কাটবে। উপরে আর কিছু নেই, উপরে কত আছে? 10 100। তাহলে এটা কাটা চলে গেল, নিচে 11 থাকলো। 10 নিচে 11, তাহলে এখানে 10কে 100 আর নিচে 11। এবার আমরা এটাকে 11 ভাগ করি। 111 মানে কতবার যাবে? 9 বার যাবে। 9 11 99, 1 10 0 তাহলে আর হচ্ছে না বন্ধুরা। তাহলে এই 9 কোনো 1-এর 11, এটাই আমাদের আয়তন হ্রাস পাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তারা কমপ্লিট হলো বন্ধুরা। 14টাকে কি বলেছে বন্ধুরা? অঙ্কটা করে দেখি। উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে? হিসাব করে লিখি। দেখো বন্ধুরা, এখানে 55% বৃদ্ধি পেয়েছে। 55 মানে কি? 100 টাকায় 55, 100-র মধ্যে 55 বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার খরচের পরিমাণ 40% বেড়েছে। মানে আগে ছিল ওনার 100 টাকা খরচ ছিল, আর এখন 40% বেড়েছে। 40% 100 সঙ্গে 40% যোগ হবে, 100 প্লাস 40, তাহলে টোটাল 140 টাকা ওনার খরচ বেড়েছে। তাহলে উৎপল বাবুর তার জমিতে এত টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, মানে আগে উনি এত টাকা খরচ করে 3000 এত টাকার ফলন পেতেন। তাহলে এর থেকে আমরা এটার থেকে এটা আমরা বিয়ে করলে তার কত লাভ ছিল এটা আমরা পেয়ে যাব। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখুন। উৎপল বাবু তার জমিতে 1200 টাকা, আগের টাকা লিখছি বন্ধুরা, আগে যে কতটা খরচ করে কত টাকা পেতেন। 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন।
তাহলে আয় কত ছিল? উনি এতটা খরচ করে এত টাকা পেতেন, তাহলে তিনার লাভ কত ছিল? লাভ বা আয় যেটা হবে। উৎপল বাবুর আয় আয় কতটা ছিল? তো 3,000 থেকে আমরা 1200 টাকা বাদ দেবো, খরচটা বাদ দেবো। 0 0 2 আছে কত? 10 8 হলে 1 আছে 1800 টাকা। 1800 টাকা ওনার, এই টাকাটা ওনার লাভ হতো। তাহলে এখন ফলন বৃদ্ধি পেয়েছে কত টাকায়? ধানের ফলন বৃদ্ধি পেয়েছে, ধানের ফলন বৃদ্ধি পেয়েছে 3,000 টাকার 55%। 55% এখন বৃদ্ধি পেয়েছে। তাহলে 3,000 টাকার মানে গুণ 55, 100 ভাগের মধ্যে 55 ভাগ। এই বন্ধুরা এটা কি করে হলো আমি ঐকিক নিয়ম করে দেখাই। দেখো বন্ধুরা, যে আগে তার 100 টাকায় 100 টাকায় বৃদ্ধি পেয়েছে কত? 55। তাহলে 1 টাকায় বৃদ্ধি পেয়েছে কত? আর 3,000 টাকা কত বৃদ্ধি পেয়েছে? বেরিয়ে যাবে সেটা। এই যে এইটুখানি ক্যালকুলেশনটা, এই যে এটা, এই যে এটা যে সূত্র বলছে 100 টাকার মধ্যে উনি 55% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই টাকার মধ্যে কতটা বৃদ্ধি পাবে? এটা হচ্ছে তোমার হচ্ছে ফলন, এটা ফলনের বৃদ্ধি, এটা ফলনের দাম, ফলন। আর এটা আমরা ক্যালকুলেশন করি 0 নিচে, সরি 55 থাকে, 55। আর এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হবে? গুণ করলে 0 3 5 15, 0 3 5 15, 0 5 6 1, তাহলে 1650 টাকা। এটা হচ্ছে তোমার কি হলো? ফলন, ধানের ফলন, এটা ফলন হলো। এটা যদি ফলন হয় তাহলে এখন ধানের, তাহলে এখন তাহলে এখন এই এতটা বৃদ্ধি পেয়েছে, 3,000 টাকা এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন তার ধানের মোট ফলন কতটা হচ্ছে? ধানের ফলন, তাহলে মোট ফলন হবে এই এত টাকা যে বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট ফলন কতটা হবে? মোট ফলন তাহলে এই মোট 3,000 থেকে 3,000 প্লাস এইটা, তো মোট ফলন বেরিয়ে যাবে প্লাস এটা, তাহলে 4,650 টাকা। এটা তার মোট ফলন বেরোলো, মোট ফলন। এটা যেরকম মোট ফলন 3,000 টাকা মোট ফলন পেতো, সেরকম এটা বেরোলো। এবার আমরা খরচটা হিসাব করতে হবে বন্ধুরা। খরচ হিসাব করে দেখি, ফলনটা তো পেয়েছি, এবার খরচ। চাষের খরচ বৃদ্ধি পেয়েছে, একইভাবে ফলনের মতো খরচটাও একইভাবে। তাহলে আগে খরচ ছিল 1,200 টাকা, 1,200 টাকার এখন 40% হয়েছে, 40%। তাহলে এটা ক্যালকুলেশন করে টাকার, এটা টাকার 40, তাহলে গুণ, আর 40 100 ভাগের মধ্যে 40 ভাগ। এটা বন্ধুরা কী করে হলো? এই একই রকম যে এইটার মতো, এইটার মতোই, এই একইভাবে এই ক্যালকুলেশন একইভাবে হবে। এটা হচ্ছে ফলন, যেটুকুনি যে বের করলাম এটা ফলন বের করেছি, আর এটা এখন খরচ বের করছি। 0 কেটে গেল, উপরে 12 আর 40। এবার আমরা গুণ করি, গুণ করে 0 0 4 2 8, 4 4 0 8 4, তাহলে কত হলো? 480 টাকা। জি, 0 কত? 0 0 আর এখানে 4 2 8, 4 4, 480 টাকা ওনার বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে বৃদ্ধি টাকা। তাহলে মোট খরচ কত?
তাহলে মোট খরচ করে এটা এতটা যে 1200 টাকা বৃদ্ধি পেয়েছে, এত টাকা বৃদ্ধি পেয়েছে খরচ। তাহলে এইবার আমরা মোট খরচ কত, এখন মোট খরচ, মোট খরচ কত, তো 1200 প্লাস এটা বৃদ্ধি টাকাটা 0,861, তাহলে এত টাকা। তাহলে 1200 টাকা থেকে এখন খরচ হয়েছে 1680 টাকা, এটা খরচ হয়েছে। তাহলে এখন তাহলে আমরা যে মোট খরচ পেয়ে গেছি আর এই যে মোট ফলন পেয়ে গেছি, তাহলে এই মোট ফলন থেকে মোট খরচ টাকাটা বাদ দিলে আমাদের আয়টা বেরিয়ে যাবে, আয়টা বেরিয়ে যাবে। তাহলে এখন আমরা কি লিখব, বর্তমানে উৎপল বাবুর আয়, আয় কত ছিল, আগে মোট ফলন ছিল 4000, এই মোট ফলন ছিল বৃদ্ধি ফলন এটা কিন্তু, আর এখন বৃদ্ধি খরচ এই, তাহলে 0,8 আছে, তাহলে 5 হবে 15, 17 হলে 7 হলে আর তোমার 1, 7 আছে তাহলে 16 হবে, 9 হলে আর তোমার 1, 2 আছে 4 হবে, 2 হলে 2,970 টাকা। এটা এখন উৎপলবাবুর লাভ হয়, লাভ বা আয় হয়। এবার প্রশ্নে কি বলেছে বন্ধুরা, প্রশ্নটা আবার পড়ে দেখি লাস্টে, যে ফলনশীল ধান ব্যবহার করে আয়ের পরিমাণ বাড়বে না কমবে। তো নিচে আয়ের পরিমাণ বেড়ে গেল, বর্তমান আয়, তাহলে তার এবার আগের আয়ের থেকে, মানে আগের যে আয় হতো তার থেকে ওনার আয়টা কি বাড়লো না কমলো, সেটা বন্ধুরা এই প্রশ্নে লাস্টের দিকে বলতে চেয়েছে। তা আমরা এই যে উৎপলবাবু যে বর্তমান যে আয়টা, এই বর্তমান আয়টা এত টাকা আয় পেয়েছে, এবার আগে ওনার আয় কত ছিল, আগের আয়টা দেখি, এই যে আগে ওনার আয় ছিল 1800 টাকা, কিছু বলবা? তাহলে বন্ধুরা এটা হলো, এবার তাহলে ওনার আগে আয় ছিল 1800 টাকা, আর এখন ওনার আয় কত, 2970 টাকা। তাহলে এটা কি হিসাব করে আমরা কী পাবো, তো নিচে 1800 থেকে এটা বড়, তাহলে এটা আমাদের কি ওনার আয়টা বাড়লো, তাহলে আমরা সেইটা কতটা বাড়লো সেটা করে দেখিনি। অধিক ফলনশীল ধান ব্যবহার করায় তার আয় বৃদ্ধি হয়েছে, কতটা বৃদ্ধি হয়েছে, এবার এখন বর্তমানেরটার থেকে আগেরটা আয় বাদ দেবো, তাহলে কতটা বৃদ্ধি হয়েছে সেটা পেয়ে যাব, 1800, 0,7,8 আছে, তাহলে 1 হলে তাহলে 1170 টাকা, 70 টাকা তার এখন বৃদ্ধি হয়। এই টাকাটা উনি আয়, এই টাকাটা ওনার বেড়ে গেছে, তা বেড়ে গেছে আয়। তাহলে আমাদের এটা প্রশ্ন বলেছে তার আয় কি বাড়বে না কম, তা নিশ্চয়ই তার আয় বেড়েছে, এটাই অ্যান্সার। তা বন্ধুরা আজ এই পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম। অঙ্কগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।